আসসালামু আলাইকুম। নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। প্রায় দেড় যুগের নির্বাসন শেষে দেশে ফিরে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 10টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এবং পরে বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এর আগের দিন আলোতে তার পক্ষে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতারা। দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ভিড় ঠেলে তারেক রহমানের সেখানে পৌঁছাতে লেগে যায় প্রায় 5 ঘন্টা। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। পথে পথে মানুষের ভালোবাসার জবাব দিতে দিতে তারেক রহমানের গাড়ি এগিয়ে চলে সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে। জিয়া উদ্যান থেকে বেরিয়ে মোহাম্মদপুর, শ্যামলী, গাবতলী অতিক্রম করতেই দিন গড়িয়ে রাত নামে। আমিনবাজার, সাভার সহ পথে পথে ছিল মানুষের ঢল। গাড়ি চলতে থাকে খুবই ধীর গতিতে, অনেক ক্ষেত্রে গাড়ির পথ রুদ্ধ হয়ে যায়। সড়ক পথে মাত্র 30 কিলোমিটার এই রাস্তা পার হতে সময় লেগে যায় প্রায় 5 ঘন্টা। আর এর প্রায় পুরোটা সময়ই দাঁড়িয়ে থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন তারেক রহমান। রাত 10টার দিকে স্মৃতিসৌধে পৌঁছে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তারেক রহমান। পরে গাড়িতে বসেই জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। তবে স্মৃতিসৌধে যেতে রাত হয়ে যাওয়ায় তারেক রহমান পক্ষ থেকে আগেই শহীদদের প্রতি পুষ্পাঞ্জলি অর্পণ করেন বিএনপির নেতাকর্মীরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। এর আগে বিকেলে পিতার কবরে শ্রদ্ধা জানান এবং দোয়া ও মোনাজাত করেন তারেক রহমান। মাঝের সময়টা বেশ দীর্ঘ, তাই তো চোখে জল। প্রায় 19 বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দুহাত তুলে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান পুত্র তারেক রহমান। দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একান্তে পিতার কবর জিয়ারত করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। তিনি কোনো আগন্তুক নন। 56,000 বর্গমাইলের এই স্বাধীন মায়ার মাটিতে জন্ম নেয়া এক ভূমিপুত্র, যাকে বাধ্য করা হয়েছিল 17 বছরের নির্বাসনে। জনতার নেতা হয়ে জন্মভূমিতে ফিরেছিলেন যে তারেক রহমান, তার উপস্থিতি রাজধানীর রাজপথকে বারবার পরিণত করছে জনস্রোতে। উপচে পড়া মানুষের ঢেউ ঠেলে তারেক রহমান গেলেন পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে। ততক্ষণে মানুষে মানুষের ঠাসা, স্বাধীনতার ঘোষকের সমাধিস্থলের চারপাশ। জনারণ্যের সড়ক পেরিয়ে ধীর গতির গাড়ি মাজারে পৌঁছতেই দীর্ঘ হয় ঘড়ির কাঁটা। নগরীর সড়ক জুড়ে থাকা মানুষের ভালোবাসার প্রতি হাত নেড়ে সম্মান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে তারেক রহমান ফুলেল শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীদের সাথে নিয়ে। প্রিয় বাবার এই চেনা সমাধিতে দীর্ঘ ব্যবধান ঘুচিয়ে এলেন তিনি। মোনাজাতের হাত তুললেন মহান রবের দরবারে, কামনা করলেন মরহুমের আত্মার মাগফিরাত। কিন্তু তবুও হয়তো এত বছরের অপেক্ষার তৃপ্তিটা মেটেনি পিতার সুবাস মাখা সমাধির পাশে। তাই নেতাকর্মীরা চলে গেলে একান্তে আবারও প্রিয় বাবার জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে করলেন মোনাজাত। আবেগে ভিজে ওঠে সন্তানের চোখ জোড়া। বিএনপি নেতারা বললেন, তারেক রহমানের হাত ধরেই প্রস্ফুটিত হবে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র আর আগামীর বাংলাদেশ। জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। আজকে তাদের মধ্যে একটা নতুন আশা সঞ্চারিত হয়েছে, তার একটি পরিকল্পনা আছে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। ছুটির দিনেও রাজধানীর রাজপথে উপচে পড়া মানুষের ঢেউ ঠেলে জিয়ার মাজারে আসলেন তারেক রহমান। দীর্ঘদিন পর
পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন তিনি। তারপর ছুটে গেলেন মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার স্মৃতিসৌধে। তারেক রহমানকে বহন করা গাড়ি মাজার থেকে রওনা হয় সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনত কোনো বাধা নেই। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এনটিভিকে একথা জানান। আইন অনুসারে অক্টোবরের 31 তারিখের পর ভোটার হওয়ার বিধান রহিত হয়, কিন্তু এরপরও নতুন ভোটার হতে আবেদনের প্রেক্ষিতে বিশেষ বিধান অনুসারে কাউকে ভোটার করা যায় বলে জানান কমিশনার আনোয়ারুল। তিনি জানান, এর বাইরে নির্বাচন কমিশন যে কোনো সময় বিশেষ কারণে কাউকে ভোটার করতে পারেন। দীর্ঘদিন তারেক রহমানের লন্ডনে অবস্থান করতে বাধ্য হওয়ায় এবার দেশে আসার পর তার সে পথ সুগম করে রেখেছে নির্বাচন কমিশন। অনলাইনে বা যে কোনো আঞ্চলিক নির্বাচন অফিস থেকে তিনি ভোটার হতে পারবেন। বগুড়া থেকে নির্বাচনে প্রার্থী হবেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনলাইনে যে কোনো জায়গা থেকেই হইতে পারে। ইলেকশনের 25 দিন আগে আমরা ওই যে ভোটার লিস্টটা পাঠাবো বিভিন্ন রিটার্নিং অফিসারের কাছে। আইনে এই সুযোগ রাখা হয়েছে সীমিত পরিসরে, এটা যে কোনো লোক যে কোনো এসে ইমার্জেন্সির কারণে সেটা হইতে পারে। কিন্তু অনলাইন বেসড, লন্ডন থেকে হইতে পারবেন না, আপনার আমেরিকা থেকে হইতে পারবেন। আমাদের বিভিন্ন টিম বিভিন্ন সব জায়গায় একটু কাজ করতেছে 7-9টা দেশে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় সংগঠনটির কর্মী সমর্থকরা। বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। বিস্তারিত আবির আহমেদের রিপোর্টে। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। এতে অংশ নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা। মিছিলটি শাহবাগে পৌঁছালে সেখানে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় ক্ষোভ প্রকাশ করে তারা। আজকে নবমতম দিন আমরা ধৈর্য ধারণ করে বসে আছে, আর কোনো ধৈর্য আমরা ধারণ করতে পারবো না। এই শাহবাগের জনতা, সেই শাহবাগের কারণে ওসমান হাদিকে বাংলাদেশের জনগণ চেনে, সেই শাহবাগে আজকে এখানে জনতা এসে দাঁড়িয়েছে, তাদেরকে এখান থেকে উঠানো যাবে না। হাদিকে যারা ঘুমোতে দেন নাই, আজকে যাকে শাহাদাতের মর্যাদা নিয়ে এখানে যাকে দাফন করেছেন আপনারা, আপনাদেরকে দাফন করে না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। অবরোধ চলাকালে হাদি হত্যার দ্রুত বিচার দাবি করে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ভারতের আধিপত্যের বিরুদ্ধে, সেটার জন্য মূলত হাদি ভাইকে ধারণ করে ভালোবেসে এখানে আমরা এসেছি। আমরা চাচ্ছি যে হাদি ভাইয়ের বিচারটা হোক। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে। আমরা এখানেই অবস্থান করব যত পর্যন্ত বিচার না হয়। এদিকে শাহবাগ অবরোধের কারণে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে শাহবাগ মোড়ে আছেন সহকর্মী HM মেহেদি হাসান, সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। মেহেদি, আন্দোলনকারীরা তীব্র শীতের রাতেও সেখানে অবস্থান ধরে রেখেছেন এবং এই মুহূর্তে সেখানকার অবস্থা কি, আর কি কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে মধ্যরাতেও কিন্তু এই স্লোগান হাদিকে নিয়ে হাদির খুনিদের বিচারের দাবিতে কিন্তু এখনও কিন্তু এই শাহবাগের যে চত্বর রয়েছে, যেখানে আন্দোলনকারী চত্বরের নতুন নামকরণ করেছেন যে হাদি চত্বর, সেখানে কিন্তু সেই স্লোগানে মুখরিত হচ্ছে এখনও, এবং খুনিদের বিচার নিশ্চিত না করে তারা এই রাজপথ ছাড়বেন না বলে তারা বারবার হুঁশিয়ারি দিয়েছেন। একটু আগেই কিন্তু তারা বিভিন্ন ধরনের
গান, প্রতিবাদী গান, বিশেষ করে হাদিকে নিয়ে লেখা গান, কবিতা, সেগুলো উচ্চারিত হচ্ছিল বারবার এখানে সাউন্ড বক্সে। এছাড়া বিভিন্ন সময় কিন্তু স্লোগান দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু মধ্যরাতে নারীরা এসেছে, শিশুরা এসেছে এবং সব বয়সী মানুষেরা এখানে কিন্তু এসেছে এবং খুনির বিচারের দাবিতে তারা বারবার স্লোগান তুলেছেন এবং বারবার একই কথা বলছেন, আমরা সবাই হাদি হব। এই যে সামনেই যেই ৩৬ জুলাই স্মারক ভাস্কর্য এবং তার সামনেই যে চত্বর, এই পুরো শাহবাগ চত্বরই হাদির বিচারের দাবিতে সবাই একত্র হয়েছে এবং তারা চাইছেন যে সরকারের পক্ষ থেকে কেউ এসে নিশ্চিত করবে এবং খুনিদের দ্রুত বিচারের ব্যাপারে তারা কি করেছেন, কি পদক্ষেপ নিয়েছেন এবং কত দ্রুত তারা এটি বাস্তবায়ন করবেন, সেই জবাবদিহিতার জায়গাটা তারা নিশ্চিত করতে চান। সবশেষ এইটুকুই তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই জায়গাটা নিশ্চিত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত এই যে শাহবাগ অবরোধ করে কর্মসূচি সেটি অব্যাহত রাখবেন এবং আগামীকাল সেটি আরও বেশি কঠোর কর্মসূচি দেবেন। তেমনটাই কিন্তু এই যে জুলাই আন্দোলনে যারা যেই আন্দোলনকারী ছিলেন তারা এটি বলেছেন যে তাদের পক্ষ থেকে এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর হবে। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। নাইমা, কাতারে আইন মেনে চলার পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান বাংলাদেশ কমিউনিটির নেতারা। কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, শাহানিয়ার দোসারি পার্কে চট্টগ্রাম সমিতি কাতারের আয়োজনে ঐতিহ্যবাহী মেজবানে এ কথা বলেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ইসমাইল মনসুর। প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হজরত আলী খান। যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসাইন, উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন এম মঈন উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল সহ অন্যান্যরা। বাংলাদেশ থেকে কাজ শিখে দক্ষতার সনদ নিয়ে প্রবাসে যাওয়ার আহ্বান জানান সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ জানান, রিয়াদে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। রাষ্ট্রদূত জানান, দক্ষ কর্মী প্রেরণ করা গেলে সৌদি কর্মীদের সমস্যা অনেকাংশে হ্রাস পাবে। দক্ষতার সনদ ছাড়া আগামীতে কাজের ভিসা পাওয়া কঠিন হবে বলে সতর্ক করেন রাষ্ট্রদূত। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে বৈধ পথে রেমিটেন্স পাঠানো অব্যাহত রাখার কথা স্মরণ করেন তিনি। এছাড়া পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে প্রথমবার প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানান তিনি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।